কোম্পানি শাসনের অবসান এবং সরাসরি ব্রিটিশ শাসন শুরু হয় 1858 সালে। এখানে উল্লেখযোগ্য বিষয় যে কোম্পানি শাসন শুরু হয়েছে 1757 সালে এবং কোম্পানি শাসন শেষ হয়েছে 1858 সালে। 1858 সালে কোম্পানি শাসন কেন শুরু হলো? 1857 সালে একটা যে প্রথম সশস্ত্র স্বাধীনতা বিপ্লব বলা হয়, প্রথম সশস্ত্র স্বাধীনতা, সেটা 1857 সালে হয়। এর ভিতরে কিছু কিছু ইংরেজদের যে কার্যকলাপ, তাদের বিভিন্ন ধর্মীয় বিরোধী কার্যকলাপ, প্লাস দেখা যায় যে ইংরেজদের একটি যে উন্নাসিক একটা ভাব, যেটা অনেকটা ওই E.M. ফস্টার তার এ প্যাসেজ টু ইন্ডিয়ার ভিতরে উল্লেখ করছে, যে খুব সুন্দর করে ফুটাই তুলছে যে ইংরেজদের ভিতরে কি একটা উন্নাসিক একটা ভাব ছিল, কি একটা অহংকার ভাব ছিল। এই সব কিছু দিক দিয়ে 1857 সালে এই সিপাহী বিদ্রোহ হয়, যা প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত। তখন যাই হোক, এই ইংরেজরা এই বিদ্রোহকে দমন করার জন্য, স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য বেগ পেতে হয়। তখন ব্রিটিশ সরকার দেখলো যে এত বড় একটা দেশকে একটা কোম্পানির আন্ডারে রাখাটা তাদের উচিত হয়নি। তখন তারা কি করলো? 1858 সালে আইন করে কোম্পানি শাসনের অবসান করে ভারতবর্ষের শাসন ব্যবস্থাটা সরাসরিভাবে ওই ব্রিটিশ সরকারের হাতে নিয়ে নিল, রানীর হাতেই চলে আসলো ক্ষমতাটা। তখন ব্রিটিশ সরকার এখানে একজন প্রতিনিধি পাঠায়, যেটাকে বলা হয় ব্রিটিশ ভাইসরয় বা রাজপ্রতিনিধি। এই রাজপ্রতিনিধি ব্রিটিশ সরকার হয়ে এখানে শাসন করত। তৎকালীন সময়ে কিছু ভালো কাজ হয়েছে, একেবারে যে সব কিছু যে ইংরেজরা খারাপ করছে তা না। যেমন 1861 সালে পুলিশি আইন ব্যবস্থা চালু হয়েছে। তারপর হচ্ছে 1861 সালে কাগজের মুদ্রা প্রবর্তন করা হয়। 1873 সালে জনসংখ্যা যে নীতি, আদমশুমারি চালু হয় 1873 সালে। এইভাবে অনেক কাজগুলো হয়। পরবর্তীতে তারপর হচ্ছে কালাকানুন বলে এসে পরিচিত আর একটা আছে, আর্মস রেগুলেটিং অ্যাক্ট। এই আইনটা আমাদের ভারতবর্ষের মানুষের বিরোধিতা যায়। যাই হোক, এই আর্মস রেগুলেটিং অ্যাক্ট 1873-এ হয়। পরবর্তীতে এই যে দীর্ঘদিন ইংরেজ সরকার শাসন করতে থাকলেও মানুষদের ভিতরে এক ধরনের ইংরেজ বিদ্বেষ ভাব আস্তে আস্তে আরও দানা বাঁধতে থাকে। এই ইংরেজ বিদ্বেষ ভাব প্রধান উদ্দেশ্যে দানা বাঁধতে থাকে কলকাতা বা বাংলাকে কেন্দ্র করে। এই বাংলাকে কেন্দ্র করে বা একসময় বাংলাকে বলা হতো বুলগাতপুর, বিদ্রোহের নগরী। এটা হচ্ছে মোগলদের উপাধি ছিল বাংলা। কিন্তু মোগল চলে গেলেও কিন্তু বাঙালিরই আছে। তাদের রক্ত কিন্তু সেই রক্তের ভিতরে যে একটা বিদ্রোহের একটা ভাব, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটা বিদ্রোহী মনোভাব তাদের ভিতরে ছিল, এখনো বিরাজমান আছে। যাই হোক, পরবর্তীতে এই বিদ্রোহকে কেন্দ্র করে, এই বিদ্রোহ বা দেখা যাচ্ছে ইংরেজ বিদ্রোহ যাতে দানা বাঁধতে না পারে কলকাতাকে কেন্দ্র করে, তখন তারা কি করে? এই প্রশাসনিক দোহাই বলবো না, প্রশাসনিক কারণও ছিল। এই বাংলা ছিল বিশাল এক প্রদেশ। এই প্রদেশের একজন ভাইসরয়ের পক্ষে এটা শাসন করা সম্ভব ছিল না। পরবর্তীতে এটাকে ভাগ করা হয় 1905 সালের 16ই অক্টোবর। তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, 1905 সালের 16ই অক্টোবর। যখন 1905 সালের 16ই অক্টোবর পূর্ববঙ্গ, আসাম, অনুদেগার একটা প্রদেশ এইভাবে তৈরি হলো, তখন এই যে পূর্ববঙ্গের মানুষ আমরা যারা ছিলাম, তারা এটাকে আমরা সাধুবাদ জানাইতেছিলাম। কারণ তখনও সকল উন্নয়ন রাজধানী কেন্দ্রিক হয়। এখন যেরকম দেখা যাচ্ছে ঢাকাকে কেন্দ্র করে যত উন্নয়ন হয়, ঢাকার বাইরের অঞ্চলগুলোতে কিন্তু ততটা উন্নয়ন হয় না। তখন সকল উন্নয়ন, সবকিছু কলকাতাকে কেন্দ্রিক করে হতো। কলকাতাকে কেন্দ্র করে এখন যখন আমাদের এদিকে প্রদেশটা তৈরি হলো, তখন আমাদের স্বাভাবিকভাবে আনন্দ হওয়ার কথা। বিশেষ করে মুসলিমরা বেশি আনন্দিত লাভ করেছে, কারণ কলকাতা মূলত ছিল হিন্দুদের রাজত্ব ধরা যায়। যাই হোক, পরবর্তীতে কিন্তু ওইদিকে যারা ছিল তারা দেখা যেতেছে তারাও বাঙালি, আমরাও বাঙালি, কিন্তু বাঙালিদের ভিতরে আবার একটু দেখা যায় মনস্তান্ত্রিক একটা দ্বন্দ্ব এখনো আছে। যেমন কলকাতা যারা বাঙালি ছিল তাদেরকে বলা হয় ঘটি, আর আমরা যারা ভাটি অঞ্চলের মানুষ তাদেরকে বলা হয় বাঙাল। এই ঘটিদের প্রধান ইনকাম ছিল
বাঙালদের কাছ থেকে। বাঙালরা যদি কলকাতায় না যায় তাহলে ঘটিরা তো ইনকাম বন্ধ হয়ে যায়। যাই হোক, বড় 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 দেখা যাচ্ছে বিখ্যাত মহান মনীষী রাজারা ছিল, তারাও এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। কিন্তু আমাদের এই পাশের অঞ্চলগুলোর মানুষের জন্য যেটা ছিল একটা নবজাগরণ, আমাদের জন্য ছিল এটা ঈদের উৎসব। ঈদের উৎসব বলবো এই কারণে প্রচুর পরিমাণ দেখা যায় আমাদের এখানে বঙ্গভঙ্গের কারণে উন্নয়ন হয়েছে, কার্জন হল হলো, ঢাকা কলেজ হলো, প্লাস অন্যান্য প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, একটা একটা নবল জাগরণ তৈরি হয় এই অঞ্চলগুলোর জন্য। ওইদিকে দেখা যেতেছে কলকাতা যারা দেখা যেতেছে কলকাতা কেন্দ্রিক যারা ছিল তখন তারা বলো দেশকে বলা হতো মা, বাংলা হতেছি মা, মাকে ভাগ করা হলো, মাকে শিরোচ্ছেদ করা, মাকে দেহ ব্যবচ্ছেদ করা হলো, মানে দেহচ্ছেদ করা হলো, একটা দেহের মতো মাকে কাটা হলো। এইভাবে বিভিন্ন ধরনের ইটি দিয়ে দেখা যেতেছে এর বিপক্ষে তাদের মতামত প্রচারণা করতে থাকে। পরবর্তীতে অনেকটা ইংরেজ সরকার বাধ্য হয়ে 1911 সালে 12ই ডিসেম্বর হ্যাঁ 12ই ডিসেম্বরে দেখা যেতেছে এই বঙ্গভঙ্গ রোধ করে। এই বঙ্গভঙ্গ রোধ করে হইতেছে তৎকালীন সময়ে ইংল্যান্ডের রাজা প্রথম জর্জ না, পঞ্চম জর্জ দেখা যেতেছে ভারতবর্ষে আসলো। তখন সে কি করলো, তখন দুইটা ঘোষণা দেয়, একটা হচ্ছে বঙ্গভঙ্গ রোধ করে, আরেকটা হচ্ছে 1911 সালে আরেকটা ঘোষণা দেয়, সেটা হলো যে কলকাতা যে রাজধানী ছিল এখন আর কলকাতা রাজধানী রাখবো না, রাজধানী হবে কোথায়, দিল্লি। সেই যে কলকাতা তার রাজধানী মর্যাদা হারাইলো, আর কখনো আর সেটা ফেরত পায়নি। যাই হোক 1911 সালে ঘোষণা দেয়, পরবর্তীতে 1912 সালে এই আইনটা কার্যকর হয়, কলকাতা থেকে দিল্লিতে রাজধানীটি স্থানান্তর করা হয়। ইংরেজদের সরকারের সময় আরেকটা উল্লেখযোগ্য আইন হয় যেটাকে মন্টেগু চেমসফোর্ড আইন বলা হয় 1919 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে আমরা আসবো কিভাবে ব্রিটিশদের সময় এই বাংলার মানুষ প্লাস ভারতবর্ষের মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কিভাবে তাদের বিরুদ্ধে গঠনমূলকভাবে আন্দোলন চালিয়েছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।